হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আছি রকিবুল হাসান। আজকে আমি যে মুভিটির এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি 2021 সালে মুক্তি পাওয়া একটি তেলেগু মুভি। মুভিটির কাহিনী এমন যে একটা লোক একটা মেয়েকে কিডন্যাপ করে 4 বছর ধরে একটি ঘরে বন্দি করে রাখে এবং প্রতিদিন সেই মেয়েটিকে ধর্ষণ করে। এরপর কি যেন মনে করে মেয়েটিকে একদিন ছেড়ে দেয়। মেয়েটি বাসায় ফেরে এবং স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু হঠাৎ একদিন মেয়েটি একজন লোকের আচরণ দেখে সন্দেহ করে ফেলে যে সেই লোকটি এই মেয়েটিকে কিডন্যাপ করেছিল। তখন মেয়েটি সেই লোকটির সাথে কি করে এবং বাস্তবে সেই লোকটি কিডন্যাপার ছিল কিনা, এমন সব সাসপেন্স নিয়েই আজকের এই মুভিটি। তো চলুন আর কথা না বাড়িয়ে মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভি শুরু হয় 2016 সাল থেকে, যেখানে একটি মেয়েকে দেখা যায় যার নাম আশমি। এই মেয়েকে কেউ একজন কোনো একটা বন্ধ ঘরে আটকে রেখেছে। আশমি জ্ঞান ফিরে দেখতে পায় একটি ইলেকট্রনিক ডিভাইস লাগানো আছে তার পায়ে, যা সে খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারছে না। তখন সে রুমের এদিক সেদিক দেখতে থাকে এবং সেই রুম থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এ ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা সে দেখতে পায় না। কিন্তু সে দেখতে পায় ঘরের ওয়ালে একপাশে ওয়েলকাম লেখা আছে। সে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগোতে থাকলে দেখে দরজার সামনে লাল দাগ দিয়ে একটি বর্ডার দেওয়া আছে। যখন আশমি সেই লাল দাগটি ক্রস করে ফেলে, তখন পায়ে থাকা ইলেকট্রনিক ডিভাইসটি তাকে শক দেয় আর সে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন জ্ঞান ফেরার পর সেই ডিভাইস খোলার অনেক চেষ্টা করতে থাকে। একসময় তার প্রচুর তৃষ্ণা পায় এবং সে বাথরুমের দিকে যায়, কিন্তু কোনো ট্যাপেই পানি খুঁজে পায় না। আশমি যখন বাথরুমের বাহিরে আসে, তখন সে বুঝতে পারে তার রুমের দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন আশমি তাকে বলে, আমাকে যেতে দাও প্লিজ, তোমার যদি টাকা লাগে আমি আমার বাবাকে ফোন করছি, সে তোমাকে টাকা দিবে। কিন্তু সেই ব্যক্তিটি কিছুই বলে না। এভাবেই দেখতে দেখতে 5 দিন চলে যায়। 5 দিনে আশমি কিছুই খায় না, তাই সে দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়বার সেই ব্যক্তিটি দরজার পাশে আবারও আসে। আশমি সেই ব্যক্তিকে বলে, তুমি কি আমাকে রেপ করার চিন্তা করতেছো? আমি নিজেকে মেরে ফেলবো, তবুও কখনো আমি এটা হতে দিব না। দেখতে দেখতে এভাবে 11 দিন চলে যায়। সে পানি পর্যন্ত খায় না। শরীর দুর্বল হওয়ার কারণে সে হাঁটতে পর্যন্ত পারে না। তখন সেই ব্যক্তিটি আবার আসে এবং ওপাশ থেকে বলে, তুমি দেয়ালের দিকে তাকিয়ে তোমার সব জামাকাপড় খুলে ফেলো। আশমি উল্টো দিকে দাঁড়িয়ে এক এক করে তার সব জামাকাপড় খুলে ফেললে সেই ব্যক্তিটি রুমে ঢুকে আশমির পেছনে এসে আশমিকে কিছু নতুন কাপড় এবং কিছু খাবার দেয়। আশমি দ্রুত কাপড়গুলো পরে নেয় এবং খাবারগুলো খায়। এরপর মুভির সিন 2020-এ চলে আসে। সেখানে দুজন মেয়েকে গাড়িতে দেখা যায়। একজনের নাম ইন্দু, আরেকজনের নাম ঈশা। তারা আশমির বান্ধবী। ইন্দু বলে, 4 বছর হয়ে গেছে, এখনো আশমির কোনো খোঁজ পাওয়া গেল না। জানি না সে কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। ঈশা হিংসা করে আর বলে, বাদ দাও ওর কথা, সে আমার শিবাকে কেড়ে নিয়েছে। শিবাকে অনেক ভালোবাসতাম, কিন্তু শিবা তার পেছনে পড়েছিল। এসব কথা বলার সময় তাদের গাড়ির সামনে কেউ একজন চলে আসে এবং ধাক্কা খায়। ইন্দু গাড়ি থেকে নেমে দেখে এটা আর কেউ না, এটা তাদের বান্ধবী আশমি। দুইজনে তাড়াতাড়ি করে আশমিকে হাসপাতালে নিয়ে যায়। ইন্দু শিবাকে কল করে আশমির ব্যাপারে বলে এবং তাকে হাসপাতালে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই শিবা তাড়াহুড়া করে হাসপাতালে পৌঁছে যায়। তখন ইন্দু শিবাকে বলে, তুমি আশমির কাছে থাকো, আমাকে কিছু কাজের জন্য বাড়ি যেতে হবে। শিবা হাসপাতালে থাকে এবং আশমির দেখাশোনা করে। পরের দিন সকালে আশমি প্রস্রাবের চাপ পায় এবং সে বাথরুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্বল হওয়ার জন্য নিচে পড়ে যায়। শিবা আশমিকে সাহায্য করে বাথরুমে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ইন্দু হাসপাতালে আসে আর আশমিকে দেখে তাকে জড়িয়ে ধরে। আশমি ইন্দুকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, তারা কোথায় আছে এবং কেমন আছে। ইন্দু আশমিকে জানায়, তুমি চলে যাওয়ার পর তোমার বাবা মা ডিপ্রেশনে চলে গিয়েছিল, এরপর তারা আত্মহত্যা করে মারা যায়। এটা শুনে আশমি অনেক কান্নাকাটি করে এবং মানসিকভাবে আরও ভেঙে পড়ে। ঘর থেকে বাহিরে এসে ইন্দু শিবাকে বলে, 4 বছর হলো আমরা কেউ জানি না আশমি কোথায় ছিল। সে নিজের ইচ্ছায় কি কোথাও গিয়েছিল নাকি তাকে কেউ কিডন্যাপ করেছিল, কারণ আশমি তো মাঝে মাঝেই তার বাড়ি ছেড়ে এমনিতেই চলে যাচ্ছিল। শিবা বলে, আরে তার অবস্থা দেখে বোঝা যায় তাকে কেউ কিডন্যাপ করেছিল। ইন্দু শিবাকে বলে, আমি আশমিকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাড়িতে অনেক আত্মীয় এসেছে। তুমি কি আশমিকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে? কারণ আশমির কোনো আত্মীয় নেই যে তাদের বাসায় সে উঠবে। শিবা বলে, আশমির কোনো সমস্যা না থাকলে আমি নিয়ে যেতে পারবো। ইন্দু আশমির কাছে এসে বলে, তুমি কিছুদিন শিবার কাছে থাকো। আশমি এতে রাজি হলে শিবা আশমিকে নিয়ে তার বাড়িতে যায়। আশমিকে তার ঘরে নিয়ে গিয়ে বলে, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। কিছুক্ষণ পর শিবা যখন আশমির জন্য নাস্তা নিয়ে আসে এবং দেখে আশমি মেঝেতে শুয়ে আছে এবং তার পায়ে সেই ইলেকট্রনিক ডিভাইসের দাগ দেখা যায়। শিবা যেই না সেইখানে হাত দেয়, আশমি তখনই চমকে ওঠে আর রুমের কোনায় গিয়ে কাঁদতে শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে, এখান থেকে চলে যাও। শিবা চুপচাপ সেখান থেকে চলে যায়।
এরপরে সিন আবার পিছনে চলে যায়, অর্থাৎ যখন আশমি বন্দি ছিল। 4 বছর সেই লোকটি আশমিকে বন্দি করে রেখেছিল এবং লোকটি সবসময় আশমির চোখ বেঁধে রাখত যাতে আশমি তাকে চিনতে না পারে। খাবারের সময় এলে সেই লোকটি তাকে খাবার দিয়ে যাচ্ছিল, আর যখন মন চায় তখন লোকটি রুমে এসে আশমির কাপড় খুলে তাকে ধর্ষণ করত। 2 বছর পরে সেই লোকটি আশমির সামনে খাবার ফেলে দিতে শুরু করলো, আর আশমি সেই ফেলে দেওয়া খাবার উঠিয়ে খেত। সিন আবার বর্তমানে চলে আসে। আশমি শিবার বাড়িতে 6 মাস কাটিয়ে ফেলেছিল, কিন্তু আশমি ঠিকমতো ওষুধ খেত না, শিবার সাথে ঠিকমতো কথা বলছিল না। এইগুলো দেখে শিবা তাকে বলে, তুমি যদি ঔষধ না খাও তবে তুমি কিভাবে ঠিক হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি সব ভুলে বাস্তব জীবনে চলে আসো। এমন সময় সেখানে ইন্দু আসে। ইন্দু আশমির পাশে বসে বলে, যখন তুমি হারিয়ে গিয়েছিলে সবাই ভেবে নিয়েছিল তুমি আর ফিরবে না, কিন্তু একমাত্র শিবাই মনে প্রাণে বিশ্বাস করত যে তুমি ফিরে আসবে। তার ভালোবাসায় তোমাকে ফিরিয়ে এনেছে, তোমাকে জীবিত রেখেছে। আশমি প্লিজ, তোমার অতীত ভেবে ভবিষ্যৎ নষ্ট করো না, তোমার সামনে তোমার ভবিষ্যৎ তোমাকে স্বাগত জানাচ্ছে। এগুলো শুনে আশমি বলে, শিবা কি আমাকে গ্রহণ করবে? ইন্দু বলে, সে তোমাকে অনেক ভালোবাসে, তাই তাকে একবার সুযোগ দিয়েই দেখো। পরের দিন সকালে আশমি টপস পরে সেজেগুজে শিবার সামনে আসে, কিন্তু শিবা আশমির ওপর অভিমান করে আছে, তাই সে আশমিকে এড়িয়ে চলতে থাকে। তখন আশমি তাকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। শিবা রাজি হয় এবং তারা বিয়ে করে ফেলে। আর বিয়ে যখন হলো তখন বাসর রাত তো হবেই, তো শুভ কাজে দেরি কিসে? তাই তারা সেই কাজটাও সেরে ফেলে। বিয়ের পরেও প্রতিদিন রাতে আশমি তার ভয়ঙ্কর অতীতগুলো নিয়ে স্বপ্ন দেখতে থাকে আর ঘুম ভেঙে ভীত হয়ে বসে থাকে। এগুলো দেখে শিবা তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। পরের দিন শিবা আশমিকে বলে, বেশ কিছুদিন হলো তুমি ঔষধ খাচ্ছ না, থেরাপিও নিচ্ছ না, এই জন্য তোমার এইসব সমস্যা হচ্ছে। আশমি বলে, যখন আমি ঔষধ খাই তখন আমি আরও দুর্বল হয়ে যাই, আর থেরাপি ঘরকে আমার সেই ঘরের মতো মনে হয়। আমাকে কিছু সময় দাও, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। কিছুদিনের মধ্যেই শিবা চাকরিতে প্রমোশন পায়। তখন শিবা তার বস রাজেশকে ডিনারে আমন্ত্রণ জানায়। শিবা এটা আশমিকে বলে যে, আজ রাতে আমার বস আমাদের বাড়িতে আসবে, তুমি ভালো ভালো খাবার তৈরি করে রেখো। আশমি বলে, আমাদের বাসায় কাউকে নিয়ে এসো না। শিবা বলে, আরে সে আমার বস, সে আমার বড় ভাইয়ের মতো। যখন আমার কাছে কিছুই ছিল না তখন সে আমাকে সাহায্য করেছে। আশমি এগুলো শুনে রাজি হয় এবং রাতে সে ভালো ভালো খাবার রান্না করে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে থাকে। সত্যি বলতে আশমিকে এই লুকে পুরাই অস্থির লাগছিল। তো কিছুক্ষণ পর শিবা তার বসকে নিয়ে আসে বাড়িতে। বস আশমিকে দেখে বলে, ইউ আর সো বিউটিফুল। তার কণ্ঠ শুনে আশমি অবাক হয়ে যায়। এই কণ্ঠটা আশমির পরিচিত পরিচিত মনে হতে লাগলো। তার মনে কি যেন সন্দেহ ঢুকে যায়। এরপর আশমি যখন তাদের খাবার পরিবেশন করছিলেন তখন শিবা তার বসকে বলে, প্রফেসর, আমার বউ আশমি অনেক ভালো খাবার বানায়। আশমি শিবাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বসকে প্রফেসর বলো কেন? শিবার বস আশমিকে বলে, আমি আইটি কোম্পানির চাকরি শুরু করার আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, এই জন্য আমার কর্মীরা আমাকে প্রফেসর বলে ডাকে। কথার ফাঁকে হঠাৎ করে শিবার বস ভগবত গীতার শ্লোক বলতে থাকে। এটা শুনে আশমির সন্দেহ আরও বেড়ে যায়। আশমি ধীরে ধীরে এটা কনফার্ম হতে থাকে যে এই শিবার বসই তাকে কিডন্যাপ করেছিল, কারণ কিডন্যাপার আশমিকে ভগবত গীতার শ্লোক শুনিয়েছিল। ডিনার করার পর শিবা ও তার বস রাজেশ দুজনে মিলে মদ খেতে শুরু করে। এরপর অতিরিক্ত নেশা করার কারণে শিবার বস রাজেশ তার বাড়িতে যেতে পারে না, তাই সে এখানেই থাকতে চায়। শিবা রাজেশকে একটি ঘরে দিয়ে এসে আশমির পাশে এসে শুয়ে পড়ে। শিবা ঘুমানোর পর আশমি অন্য ঘরে গিয়ে একটি বন্দুক হাতে নেয়। যদিও আমি বুঝলাম না এই ঘরে বন্দুক কোথা থেকে এলো। তো যাই হোক, আশমি রাজেশের কাছে গিয়ে রাজেশের শরীরের গন্ধ শুকে পুরোপুরি শিওর হয় যে তাকে রাজেশই কিডন্যাপ করেছিল। তখন আশমি রাজেশকে ঘর থেকে বের করে একটি চেয়ারের সাথে তাকে বেঁধে ফেলে। তখন রাজেশ চিল্লাতে শুরু করলে আশমি তার পেন্টি খুলে রাজেশের মুখে গুজে দিয়ে মুখে ট্যাপ লাগিয়ে দেয়। তারপর আশমি রাজেশকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম? আমার বাবা মায়ের সঙ্গে কি তোমার কোনো শত্রুতা ছিল? তুমি জানো আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম, কিন্তু তোমার কারণে আমার 4 বছর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? আমার ওপর বোর হয়ে গেছিলে না? আমার জায়গায় অন্য কোন মেয়েকে নিয়ে এসেছো? বলো, কোথায় সেই ঘর? এসব বলতে বলতে আশমি ক্ষেপে গিয়ে তাকে গুলি করে। গুলির শব্দ শুনতে পেয়ে শিবা ঘুম থেকে উঠে যায়, তাকে খুঁজতে আসে। আসলে আশমি ফাঁকা গুলি করেছিল। শিবা নিচে এসে এসব দেখে তো পুরাই অবাক হয়ে যায়। শিবা আশমিকে জিজ্ঞাসা করে, তুমি আমার বসকে কেন বেঁধে রেখেছো? তখন আশমি বলে, আজকে আমার বার্থডে, আর এই হচ্ছে আমার বার্থডে গিফট, আমি একে মেরে আমার বার্থডে পালন করব। শিবা তার কথা কিছুই বুঝতে পারছিল না। তখন শিবা রেগে গিয়ে আশমিকে বলে, আজকে তো তোমার বার্থডে না, কি পাগলামি শুরু করেছো এইসব? তখন আশমি বলে, আমি জানি আজকে আমার বার্থডে না, কিন্তু তার ডেট দে। এটা শুনে শিবা রাজেশ দুজনই চমকে যায়। আশমি বলে,
এই সেই লোক যে আমাকে কিডন্যাপ করেছিল, আমি তার কণ্ঠস্বর শুনতে পেরেছি। শিবা রেগে গিয়ে বলে, জাস্ট ভয়েস। আশমি বলে, এটা যথেষ্ট আমার জন্য। এবার শিবা আশমির এই সব পাগলামি দেখে রেগে গিয়ে রাজেশের হাতের বাঁধন খুলতে যাচ্ছিল। তখনই আশমি তাদের লক্ষ্য করে গুলি করে। অল্পের জন্য তারা বেঁচে যায়। শিবা আশমিকে শান্ত করার জন্য বলে, আমি অনেক বছর ধরে আমার বসকে চিনি, সে অনেক ভালো লোক, প্লিজ তার সাথে এমনটা করো না, তোমার কোথাও ভুল হচ্ছে। এদিকে প্রফেসরের শ্বাস বন্ধ হয়ে আসছিল। এটা দেখে শিবা আশমিকে অনেক রিকোয়েস্ট করে আর তারপর তার বসের মুখ থেকে তার পেনটি বের করে দেয়। তখন আশমি শিবাকে বলে, তুমি জানো না সে আমার পেনটির জন্য পাগল ছিল, এই জন্য আমি তার স্বাদ মিটিয়ে দিচ্ছি। তখন রাজেশ পানি খেতে চাইলে শিবা পানি আনতে যেতে লাগে। তখন আশমি শিবাকে গুলি করার ভয় দেখায় এবং রাজেশকে বলে, তুই আমাকে 11 দিন পানি না খাইয়ে রেখেছিলি, তখন আমার কেমন লেগেছিল। এবার শিবা তার বসের অবস্থা দেখে আশমিকে বলে, আমি পানি আনতে যাচ্ছি, তুমি আমাকে গুলি করলে করো। এবার শিবা পানি এনে তার বসকে খেতে দেয়। রাজেশ বলে, পুলিশ কমিশনার আমার ক্লোজ ফ্রেন্ড, আমি তোমাদের দুজনের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ করব। রাজেশ শিবাকে দোষ দিয়ে আরও বলে, এই সব তোর পরিকল্পনা আমার সম্পত্তি দখল করার জন্য, তুমি তোমার বউকে লাগিয়ে দিয়ে প্ল্যান করে এইসব করেছো। এটা শুনে আশমি আরও ক্ষেপে যায়। তখন শিবা আশমিকে অনুরোধ করে রাজেশকে যেতে দেওয়ার জন্য। শিবা বলে, রাজেশ যদি অন্যায় করে থাকে তো আমরা তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করব। তখন আশমি বলে, তুমি তো শুনলেই, পুলিশ কমিশনার তার ক্লোজ ফ্রেন্ড, সো সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসবে। শিবা বলে, তাই বলে তুমি আমার বসকে প্রমাণ ছাড়াই এভাবে টর্চার করতে পারো না। আশমি এটা শুনে হেসে বলে, এটাকে তুমি টর্চার বলতেছো? সে 4 বছর প্রতিদিন আমার হাত পা বেঁধে আমাকে রেপ করেছে ও অত্যাচার করেছে। যখন আমার পিরিয়ড হচ্ছিল তখনও সে আমাকে ছাড় দেয়নি। শিবা রেপ করার কথা শুনে চমকে যায়। সে বলে, তুমি তো এর আগে এটা আমাকে কখনো বলনি। এবার শিবা আশমিকে ঘরের বাহিরে আসতে বলে ব্যক্তিগত কথা বলার জন্য, আর তাকে জিজ্ঞাসা করে, তুমি রেপের ব্যাপারে আমাকে কখনো কিছু জানাওনি কেন? আশমি বলে, আমি যদি আমার অত্যাচারের কথা তোমাকে বলতাম তুমি সহ্য করতে পারতে না, সবসময় তুমি সেটা নিয়ে চিন্তাই করতে। শিবা বলে, তারপরেও আশমি, তোমার কাছে কি প্রমাণ আছে যে সেই তোমাকে কিডন্যাপ করেছে? তুমি সেই ঘরের ব্যাপারেও ঠিকমতো বলতে পারো না। সেই ঘর কোথায়? কিভাবে এইসব প্রমাণ করব আমরা? তাকে যেতে দাও, নয়তো আমরা দোষী হয়ে যাব। আশমি বলে, তাকে বলো তার দোষ স্বীকার করে নিতে, আমি তার জবানবন্দি রেকর্ড করব, তারপর তাকে যেতে দিব। শিবা কী সিদ্ধান্ত নিবে ভেবে পাচ্ছে না। তখন আশমি বলে, তুমি গিয়ে দেখো ওর বুকের বাম পাশে নিশ্চয় একটা কালো দাগ আছে, কারণ আমি একদিন তাকে একটা কথা বলতে শুনেছিলাম। তখন শিবা রাজেশের কাছে গিয়ে সেটা চেক করে আসে। তখন তো সে পুরোই অবাক, সত্যিই তো তার বুকের বাঁ পাশে একটি কালো দাগ আছে। এবার শিবা রাজেশকে বলে, প্লিজ স্যার, আপনি আপনার দোষ স্বীকার করেন, আশমি আপনাকে ছেড়ে দিবে, তা না হলে আপনাকে মেরে ফেলবে। রাজেশ বলে, যখন আমি কিছুই করিনি তাহলে আমি কি স্বীকার করব? শিবা বলে, আশমি কিভাবে জানলো আপনার বুকের বাঁ পাশে কালো দাগ আছে? সে আপনার কণ্ঠ কিভাবে চিনতে পারলো? তখন রাজেশ চুপ হয়ে যায়। একটু পরে রাজেশ প্রস্রাব করতে যেতে চায়। শিবা এসে আশমিকে এটা বলে। আশমি রাজেশের কাছে গিয়ে বলে, জানো শিবা, একদিন আমি এতই দুর্বল ছিলাম যে বাথরুমে যাবার শক্তি পর্যন্ত ছিল না। যেখানে আমি ছিলাম সেখানে আমাকে প্রস্রাব করতে হয়েছে, তাই আমি চাই রাজেশও এখানে প্রস্রাব করবে। কিন্তু শিবা আশমিকে অনুরোধ করলে আশমি নিজেই রাজেশকে বাথরুমে নিয়ে গিয়ে তার প্যান্টের চেইন খুলে দিয়ে প্রস্রাব করতে বলে। প্রফেসরের প্রস্রাব করা শেষ হয়। এমন সময় শিবার ফোনে রিংটোন বেজে ওঠে। শিবার ফোন উপরের ঘরে ছিল, তাই শিবা উপরের ঘরে যায় কল রিসিভ করতে। সে জানতে পারে ইন্দু কল করেছে। সে একটি জরুরি মিটিংয়ের জন্য যাবে, কিন্তু তার গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই সে শিবার গাড়ি নিতে আসতেছে। শিবা তাকে থামানোর বা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই না শুনেই ফোন কেটে দেয়। এমন সময় রাজেশ আশমিকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবার সময় পা পিছলে নিচে পড়ে যায়। আশমি আবার রাজেশকে ধরে চেয়ারের সাথে বাঁধে। শিবা আশমির কাছে এসে বলে, ইন্দু কল করেছিল, কিছুক্ষণের মধ্যেই সে আমার বাড়িতে আসবে গাড়ি নিতে, তাড়াতাড়ি আমাদের কিছু করতে হবে। তুমি তাড়াতাড়ি তোমার বসের কাছে যাও এবং তার দোষ স্বীকার করাও এবং সেটা ভিডিও করো। শিবা এসে তার বসকে সব স্বীকার করতে বলে। সে শিবার কাছে সে স্বীকার করতে চায় না। শিবা তার বসকে এটা বলে যে আশমি অনেক রেগে আছে, যে কোনো সময় আপনাকে গুলি করে দিবে, তাই প্লিজ আপনি মিছে মিছে হলেও জবানবন্দি দেন, আমি সেগুলো ভিডিও করি। কথা দিলাম ভিডিওটা আশমিকে আমি দেব না, এটা পরে আমি ডিলিট করে দেব। রাজেশ এটা শুনে রাজি হয়ে যায়। শিবা তার ফোনের ক্যামেরা বের করে রেকর্ড করতে থাকে। রাজেশ বলে, 2016 সালে আমি আশমিকে একটি ঘরে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে রাখি। এটা শোনার পর আশমি বলে, তুমি মিথ্যা বলছো, তুমি আমার সাথে যা যা করেছো তা সত্যি করে বলো। এসব কথার মধ্যে রাজেশ আশমির হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং সেটা শিবার মাথায় ধরে তাকে মেরে ফেলার হুমকি দেয়। রাজেশ এদিকে ওদিকে গুলি করার ফলে গুলি খালি হয়ে যায়, আর তখন শিবা ও রাজেশ কারেন্টের শক খায়। তখন দুজনই নিচে পড়ে যায় আর বেহুশ হয়ে পড়ে যায়।
আশমি রাজেশকে আবার সেই চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, বলো সেই ঘর কোথায়। এইসব কথা বলার সময় শিবা বলে, রাজেশের একটি পুরনো গেস্ট হাউস আছে, আমরা সেখানে যেয়ে চেক করে দেখতে পারি, হয়তো কোনো প্রমাণ পাওয়া যাবে। এরপর আশমি রাজেশের মাথায় বন্দুক ধরে রাজেশকে গাড়িতে করে নিয়ে যায় পুরনো সেই গেস্ট হাউসে। এদিকে ওদিকে চেক করার পর সত্যিই সেই বন্ধ ঘর পাওয়া যায়, যেখানে আশমিকে বন্দি করে রাখা হয়েছিল। রাজেশ বলে, জানি না এই মেয়ে এখানে কি করে এলো। আমি কিছু জানি না শিবা। রাজেশের এই আসল রূপ দেখে শিবা রেগে যায় এবং রেগে গিয়ে রাজেশের গলা টিপে ধরে, রাজেশকে মারার চেষ্টা করে, কিন্তু রাজেশ তাকে মারতে পারে না। তখন শিবা আশমিকে বলে, তুমি তাকে মারো। ব্যাস, আশমি রাজেশকে গুলি করে মেরে ফেলে। এরপর আশমি এবং শিবা বাসায় চলে আসে। তখন আশমি শিবাকে বলে, আমি কি তাকে মেরে ঠিক করেছি? শিবা বলে, হ্যাঁ আশমি, তুমি ঠিক করেছো। সরি, আমি তোমার কথা তখন বিশ্বাস করিনি। সে তোমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছে, নিচে খাবার ফেলে দিয়ে তোমাকে খাইয়েছে। এটা শোনার পর আশমি বলে, এই নিচে খাবার ফেলে দিয়ে খাওয়ানোর ব্যাপারটা আমি কখনোই তোমাকে বলিনি, তাহলে তুমি কিভাবে জানলে? শিবা বলে, রাতের খাবার খাওয়ার সময় কথা বলার সময় রাজেশ বলেছে। আশমি বলে, কই, আমি তো এমনটা বলতে শুনিনি। তখন শিবা কি বলবে ভাবতে ভাবতে হঠাৎ টেবিলে রাখা পিস্তল নেওয়ার চেষ্টা করলে পিস্তলটা নিচে পড়ে যায়। তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শিবা আশমির গলা টিপে ধরে। এ সময় আশমি একটি চাকু নিয়ে শিবার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। শিবা আশমিকে জোরে ঘুষি মারলে আশমি অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা দেখি আশমি একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। তখন শিবা আশমিকে আসল সত্য ঘটনা খুলে বলে, কলেজে থাকতে শিবা আশমিকে অনেক ভালোবাসতো, তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আশমি রাজি হতো না। এজন্য শিবা খেপে গিয়ে আশমিকে কিডন্যাপ করিয়ে নিয়ে যায় এবং প্রতিদিন তাকে ধর্ষণ করত। কিন্তু সন্দেহ যেন তার উপর না আসে, তাই সে অন্য কারোর মতো আচরণ করতে চাইলে তার মাথায় আইডিয়া আসে তার বস প্রফেসরের মতো অ্যাক্টিং করার। শিবা প্রফেসরের সবকিছুই হুবহু নকল করে আশমির সাথে কথা বলতে শুরু করে, যেমন প্রফেসরের কণ্ঠে কথা বলা, তার সামনে ভগবত গীতা পড়া, বুকের কালো দাগ সম্পর্কে বলা, যাতে আশমির পুরোপুরি সন্দেহ প্রফেসরের উপর হয় এবং প্রফেসরের সাথে মিলে যায়। 4 বছর আশমিকে ব্যবহার করার পর শিবার বিরক্তি চলে আসে। শিবা ফিল করে আশমির শরীরের সাথে সাথে আশমির মনটাও তার পাওয়া দরকার। এজন্য শিবা আশমির বাবা মাকেও খুন করে ফেলে, কারণ এতে তখন আশমি খুব একা হয়ে যাবে, তখন সে তার কাছেই আসবে। এরপর শিবা আশমিকে ছেড়ে দেয় এবং প্ল্যান মতোই আশমি শিবার বাড়িতে থাকতে শুরু করে এবং শিবাকে ভালোবাসতে শুরু করে। আর তাদের বিয়ে হয়, কিন্তু প্রবলেম হলো আশমি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছিল না, তার মাথা থেকে সেই অতীত যাচ্ছিল না। তখন শিবা ভাবে আশমি যদি তার বদলা নিতে পারে তাহলে সে নিশ্চয়ই স্বাভাবিক হবে। তাই শিবা তার বসকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর যা হবার তাই হয়। আশমি বসকে সন্দেহ করে বসে। এর ফলাফল স্বরূপ শেষমেশ তার বদলা নিতে বসকে মেরে ফেলে। শিবা এগুলো বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আশমি মাথা থেকে চুল বাঁধার ক্লিপ দিয়ে তার হাতের হ্যান্ডকাপ খুলে ফেলে এবং শিবাকে সেই ঘরের মধ্যে ফেলে দেয় যেখানে সে 4 বছর বন্ধ ছিল। শিবা জ্ঞান ফিরে দেখে তার পায়ে সেই ইলেকট্রনিক ডিভাইস বাঁধা আছে। সেও আশমির মতো সেটা খুলতে চেষ্টা করে। এরপর শিবাও আশমির মতো রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে ইলেকট্রনিক শক খেয়ে মেঝেতে পড়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটির এক্সপ্লেন আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আপনার আপনজনকে ভালো রাখবেন। টেক কেয়ার।